আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উম্মে আহসানা যে সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমি আজকে ক্লাস নিব একাদশ ও একাদশ বিএ শ্রেণীর শিক্ষার্থীদের। আজকে আমার পড়ানোর বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। আমি তোমাদের যে অধ্যায়টি পড়াচ্ছিলাম সেটা হলো যৌথ মূলধনী ব্যবসা। আজকে আমি যৌথ মূলধনী ব্যবসা থেকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো কোম্পানি সংগঠনের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা মূল ক্লাসে ফিরে যাই। আজকে আমরা আলোচনা করব কোম্পানি সংগঠনের প্রকারভেদ। যৌথ মালিকাধীন ব্যবসা যে সংগঠনগুলো আছে তার মধ্যে কোম্পানির স্থান হলো সবার উপরে। কোম্পানির স্থান সবার উপরে এই কারণে যে এই কোম্পানিটা একটা নির্দিষ্ট আইন অনুযায়ী গঠিত হয়। আইনটা হলো 1994 সালে কোম্পানি আইন, এবং এই আইন অনুযায়ী পরিচালিত হয়, এবং এই কোম্পানির বিলোপ সাধনটাও এই কোম্পানি আইন অনুযায়ী সংঘটিত হয়ে থাকে। কিন্তু মালিকানার প্রকৃতি, দায়, তারপরে হলো আয়তন প্রভৃতি ভেদে একে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা যায়। যোগেন্দ্র প্রসাদ বর্মন কোম্পানিকে 5টি শ্রেণীতে বিভক্ত করেছেন। যেমন উনি দায়ভিত্তিক শ্রেণীবিভাগ করেছেন, গঠন ভিত্তিক কোম্পানিকে শ্রেণীবিভাগ করেছেন, সদস্য ভিত্তিক শ্রেণীবিভাগ করেছেন, মালিকানা ভিত্তিক কোম্পানি শ্রেণীবিভাগ করেছেন, এবং অন্যান্য শ্রেণীতে বিভক্ত করেছেন। এখন রেখাচিত্রের মাধ্যমে আমরা কোম্পানির শ্রেণীবিভাগটা দেখাবো এবং তারপরে সেটা বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে আমি প্রথমেই কোম্পানির শ্রেণীবিভাগটা দেখাচ্ছি। প্রথম হলো কোম্পানি। বিভিন্ন প্রকৃতিভেদে কোম্পানিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো দায় ভিত্তিক। এখন দায় ভিত্তিক কোম্পানিকে যোগেন্দ্র প্রসাদ বর্মন কোম্পানিকে 5টি ভিত্তিতে শ্রেণীবিভাগ করেছেন। প্রথমটা হলো দায় ভিত্তিতে বা দায় ভিত্তিক, তারপরটা আসছে গঠন ভিত্তিক, সদস্য ভিত্তিক, মালিকানা ভিত্তিক। অন্যান্য কোম্পানি। তাহলে আমরা
যে ভিত্তিতে শ্রেণীবিভাগটা দেখানো হয়েছে সেটা হলো দায় ভিত্তিক কোম্পানি, গঠন ভিত্তিক কোম্পানি, সদস্য ভিত্তিক কোম্পানি, মালিকানা ভিত্তিক কোম্পানি, তারপরে হলো অন্যান্য কোম্পানি। এই দায় ভিত্তিক কোম্পানির মধ্যে যে কোম্পানিগুলো পড়বে সেটা হলো 1 নম্বর হলো শেয়ার দ্বারা সীমিত কোম্পানি। আচ্ছা, 2 নম্বর হলো প্রতিশ্রুতি দ্বারা সীমিত কোম্পানি। অসীম দায় সম্পন্ন কোম্পানি। এটা হলো দায়ের ভিত্তিতে বা দায় ভিত্তিক কোম্পানি। এই 3টা কোম্পানি হলো দায় ভিত্তিক বা দায়ের ভিত্তিতে কোম্পানি। তারপরে আসছে গঠন ভিত্তিক কোম্পানি। গঠনের ভিত্তিতে যে কোম্পানিতে বিভিন্ন শ্রেণীবিভাগ আছে। 1 নম্বর হলো সনদপ্রাপ্ত কোম্পানি। 2 নম্বর হলো বিধিবদ্ধ কোম্পানি। 3 নম্বর হলো নিবন্ধিত কোম্পানি। তারপরে আসছে সদস্য ভিত্তিক কোম্পানি। 1 নম্বরটা হলো প্রাইভেট কোম্পানি। 2 নম্বরটা হলো পাবলিক কোম্পানি। 3 হলো সদস্য ভিত্তিক কোম্পানি। তারপরটা আসছে মালিকানা ভিত্তিক কোম্পানি। 1 নম্বর হলো সরকারি কোম্পানি। 2 নম্বর হলো বেসরকারি কোম্পানি। অন্যান্য কোম্পানির মধ্যে আছে 1 নম্বর হলো হোল্ডিং কোম্পানি। 2 নম্বর হলো সাবসিডিয়ারি কোম্পানি। 3 নম্বর হলো বিদেশি কোম্পানি, বহুজাতিক কোম্পানি, বিদেশি কোম্পানি, বিদ্যমান কোম্পানি। বিদ্যমান কোম্পানি। এটা হলো অন্যান্য কোম্পানি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে যোগেন্দ্র প্রসাদ বর্মন উনি যে সব ভিত্তিতে কোম্পানিগুলোকে শ্রেণীবিভাগ করেছেন সেটা আমরা দেখতে পেলাম। দায়ের ভিত্তিতে যে কোম্পানি, সেটার মধ্যে যে কোম্পানিগুলো পড়ে শেয়ার দ্বারা সীমিত কোম্পানি, প্রতিশ্রুতি দ্বারা সীমিত কোম্পানি, অসীম দায় সম্পন্ন কোম্পানি। গঠন
ভিত্তিক কোম্পানিতে যেগুলো পড়ে, গঠনের তারতম্যের জন্য সনদপ্রাপ্ত কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি। আচ্ছা, প্রাইভেট কোম্পানি, সদস্যভিত্তিক কোম্পানির মধ্যে পড়ে প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি। মালিকানা ভিত্তিক কোম্পানির মধ্যে পড়ে সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি। আর অন্যান্য কোম্পানির মধ্যে পড়ে হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি, বহুজাতিক কোম্পানি, বিদেশি কোম্পানি, বিদ্যমান কোম্পানি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই যে বিভিন্ন দায়, গঠন, সদস্য, মালিকানা, আয়তন বা অন্যান্য ভিত্তিতে যে কোম্পানিকে শ্রেণীবিভাগ করা হয়েছে, এই কোম্পানির মধ্যে যে বিষয়গুলো বিদ্যমান সেগুলো এখন আমরা আলোচনা করব। প্রথম যেটা আসছে, দায়ভিত্তিক কোম্পানির মধ্যে শেয়ার দ্বারা সীমিত কোম্পানি। আমরা জানি যৌথ মূলধনী কোম্পানির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে কোম্পানির সদস্যদের দায় সীমিত থাকবে। যে কোম্পানি যে ব্যক্তি যে পরিমাণ শেয়ার ক্রয় করবে, সে শুধুমাত্র সেই শেয়ারের মূল্য সমান পরিমাণ টাকার জন্য কোম্পানির কাছে দায়বদ্ধ থাকবে। এর বেশি তাকে কোনোভাবেই দায়ভুক্ত করা যাবে না, যদি সেটা শেয়ার দ্বারা সীমিত কোম্পানি হয়ে থাকে। যেমন মনে করি একটি শেয়ারের মূল্য 10 টাকা, কোনো একজন ব্যক্তি 1000 শেয়ার ক্রয় করেছে, তাহলে 1000 10 গুণ 1000 সমান সমান কত হয়? 10,000। এই পরিমাণ টাকার জন্য সে কোম্পানির কাছে দায়বদ্ধ থাকবে। এর অতিরিক্ত কোনো টাকার জন্য তাকে দায়ভুক্ত করা বা দায়ী করা যাবে না। এটাকে বলা হয় শেয়ার দ্বারা সীমিত কোম্পানি। আচ্ছা, এই শেয়ার দ্বারা সীমিত কোম্পানি দুই ধরনের আছে। একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি, আর একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। দুই কোম্পানি সদস্যরাই তাদের শেয়ার মূল্য দ্বারা সীমিত তাদের দায় শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে। আচ্ছা, তারপরে আসছে প্রতিশ্রুতি দ্বারা সীমিত কোম্পানি। যে কোম্পানির সদস্যরা যে পরিমাণ সদস্যরা তাদের ক্রয়কৃত শেয়ারের মূল্য ছাড়াও কিছু দায়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকে, সেটাকে বলা হয় প্রতিশ্রুতি দ্বারা সীমিত কোম্পানি। যে তারা যে পরিমাণ শেয়ার ক্রয় করেছে সেটার জন্য তো দায়বদ্ধ থাকবেই, এছাড়াও তারা নিজেদের ইচ্ছায় কোম্পানির কিছু পরিমাণ দায় গ্রহণ করেছে, এটা পরিশোধ করার জন্য বা দায় নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এটাকে বলা হয় প্রতিশ্রুতি দ্বারা সীমিত কোম্পানি। এই সদস্যদের যারা প্রতিশ্রুতি দ্বারা কোম্পানির দায়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তাদের নামটা কোম্পানির স্মারকলিপিতে উল্লেখ থাকবে যে অমুক ব্যক্তি এত টাকা মূল্য পর্যন্ত বা এত টাকা পর্যন্ত দায় পরিশোধের জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। এটা অবশ্যই কোম্পানির স্মারকলিপিতে উল্লেখ থাকতে হবে, অথবা আমরা স্মারকলিপিকে কি বলি ইংরেজিতে, মেমোরেন্ডামে উল্লেখ থাকতে হবে। আচ্ছা, তারপর এটা আসছে অসীম দায় সম্পন্ন কোম্পানি। এটা আমরা অসীম দায় সম্পন্ন কোম্পানি, এটা আমরা অসীম বলতে আমরা বুঝি যে অনেক, যে সদস্যদের দায় অসীম তাকেই বলা হয় অসীম দায় সম্পন্ন কোম্পানি। তাহলে সাধারণত এই দায় কোম্পানির বিলোপ সাধন পর্যন্ত বহন করতে হয়। যখন কোম্পানিটা শেষ হয়ে যাবে বা বিলোপ ঘটানো হবে, সেই পর্যন্ত এই কোম্পানির দায় সদস্যদেরকে বহন করতে হবে। তবে এই ধরনের কোম্পানি আমাদের দেশে সাধারণত বা সচরাচর দেখা যায় না বা খুব বেশি একটা প্রচলিত না। তবে এই ধরনের কোম্পানির সদস্যদের দায় যতদিন পর্যন্ত কোম্পানি টিকে থাকবে ততদিনই বহন করতে হবে। কোম্পানি যখন বিলোপ হয়ে যাবে সেই পর্যন্ত তাদের দায় কোম্পানিতে থেকে যাবে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দায়ভিত্তিক যে কোম্পানিগুলো আছে সেগুলো আমরা এখন আলোচনা করব। তারপরে আসছে গঠন ভিত্তিক কোম্পানি। গঠনের ভিত্তিতে যে কোম্পানিগুলো পার্থক্য দেখা যায় সেগুলোকে বলা হয় গঠন ভিত্তিক কোম্পানি। আমরা যেমন দেখতে পাই, যেমন প্রথমটা আছে সনদপ্রাপ্ত কোম্পানি। সনদপ্রাপ্ত কোম্পানি 1844 সালে যখন ইংল্যান্ডে কোম্পানি আইন প্রবর্তিত হয় নাই, এর আগ পর্যন্ত কোম্পানিগুলো ইংল্যান্ডের রাজা বা রানীর সনদের মাধ্যমে পরিচালিত হতো। সেই জন্য এটাকে বলা হয় কোম্পানি সনদপ্রাপ্ত কোম্পানি। 1844 সালে কোম্পানি আইন প্রবর্তনের পর আর এই সনদের মাধ্যমে কোনো কোম্পানি পরিচালিত বা গঠিত হয় না। তখন কোম্পানি আইন 1844 অনুযায়ী সেই কোম্পানিগুলো গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। এর পূর্ব পর্যন্ত যে কোম্পানিগুলো পরিচালিত হয়েছে সেগুলো সে দেশে রাজা রানীর আদেশ বলে বা সনদের প্রেক্ষিতে কোম্পানিগুলো গঠিত এবং পরিচালিত হয়েছে। আচ্ছা, তারপরে আসছে বিধিবদ্ধ কোম্পানি। বিধিবদ্ধ কোম্পানি বলতে কি বুঝো? যে সংসদে বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে যে কোম্পানিগুলো গঠিত হয় সেটাকে বলা হয় বিধিবদ্ধ কোম্পানি। এই বিধিবদ্ধ কোম্পানিগুলো কিন্তু 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত বা পরিচালিত হয় না। দেশের বিশেষ প্রয়োজনে বা সরকারের বিশেষ কাজের জন্য যখন কোনো বিশেষ কোম্পানি গঠন করার প্রয়োজন হয় তখন সংসদের অধিবেশনে সরাসরি প্রস্তাব দানের মাধ্যমে এবং রাষ্ট্রপতির আদেশ ক্রমে এবং অনুমোদন ক্রমে এই বিধিবদ্ধ কোম্পানিগুলো গঠিত হয়ে থাকে। যেহেতু রাষ্ট্রপতি বা সরকারের আদেশ ক্রমে এই কোম্পানিগুলো পরিচালিত হয়, সেজন্য এই পরিচালনার ক্ষেত্রে কিছুটা পার্থক্য দেখা যায়। যে 1994 সালের কোম্পানি আইন যে নিয়মে পরিচালিত হয় ঠিক একই নিয়মে বিধিবদ্ধ কোম্পানিটা পরিচালিত হয় না, সেখানে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয় বা ব্যতিক্রম দেখা দেয়। এই কোম্পানিগুলো কিন্তু দেশের বিশেষ স্বার্থের জন্য প্রতিষ্ঠিত হয়ে থাকে। আচ্ছা, তারপরে এই কোম্পানির যে হিসাব অথবা পরিচালনা প্রতিবেদন, সেটা সংসদে অধিবেশনে সবাইকে পড়ে শোনাতে হয় বা সেখানে একটা প্রতিবেদন দাখিল করতে হয়, যার জন্য এই কোম্পানিগুলো খুব সতর্কতার সাথে এবং সুন্দরভাবে পরিচালিত হয়ে থাকে, যেটা দেশের জন্য খুবই মঙ্গলজনক। এটা হলো বিধিবদ্ধ কোম্পানি। তাহলে বিধিবদ্ধ কোম্পানি কি? যে সাধারণ নিয়মে প্রতিষ্ঠিত না হয়ে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ যে কোম্পানিগুলো সরকারের বা রাষ্ট্রপতির আদেশ বলে বিশেষ নিয়মে পরিচালিত হয় সেটাকেই বলা হয় বিধিবদ্ধ কোম্পানি। তারপরে আসছে নিবন্ধিত কোম্পানি। আচ্ছা, নিবন্ধিত কোম্পানিটা কি? যে কোম্পানি 1994 সালের আইন অনুযায়ী গঠিত হয় এবং নিবন্ধিত হয়ে থাকে সেটাকেই বলা হয় নিবন্ধিত কোম্পানি। আগে 1994 সালের কোম্পানি আইন প্রবর্তনের পূর্বে 1913 সালের কোম্পানি আইন অনুযায়ী এই কারবারগুলো গঠিত এবং পরিচালিত হতো। তারপরে সেটাকে বিশেষ পরিবর্তন এবং পরিমার্জনের মাধ্যমে 1994 সালে আইন অনুযায়ী নতুন আইন প্রবর্তন করা হয়েছে, যেটা 1995 সাল থেকে কার্যকরী করা হচ্ছে। আচ্ছা, এই আইন অনুযায়ী যে কোম্পানিগুলো গঠিত পরিচালিত হয় এবং নিবন্ধিত হয়ে থাকে সেটাকেই বলা হয় নিবন্ধিত কোম্পানি। এই নিবন্ধিত কোম্পানি দুই ধরনের দেখা যায়, একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি, একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই দুই ধরনের কোম্পানি নিবন্ধিত হয়ে থাকে এবং 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গঠনের ক্ষেত্রে 3 ধরনের নিয়ম আমরা এখানে দেখতে পেলাম। একটা হলো ইংল্যান্ডের রাজা রানীর আদেশের বলে সনদের মাধ্যমে যেটা হতো, এখন সেটা 1994 সালে
আইন অনুযায়ী পরিচালিত গঠিত হয়। তারপরে বিধিবদ্ধ কোম্পানি যে বিশেষ অধিবেশনে বা সংসদে রাষ্ট্রপতির বা সরকারের নির্দেশে বা অনুমোদন ক্রমে যে কোম্পানি পরিচালিত হয় সেটা হলো বিধিবদ্ধ কোম্পানি। আর নিবন্ধিত হলো 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যে কোম্পানিটা নিবন্ধিত এবং পরিচালিত হয়ে থাকে সেটাকেই বলা হয় নিবন্ধিত কোম্পানি। এই 94 সালের পূর্বে 1913 সালের কোম্পানি আইন অনুযায়ী এটা গঠিত এবং পরিচালিত হতো। তারপরে বিশেষ পরিবর্তন বা দেশের উন্নতি এবং আইনের পরিবর্তনের সাথে সাথে এটাকে সংশোধিত করে 1994 সাল আইনটাকে প্রবর্তন করা হয়েছে এবং এটাই এখনো 1994 সালের আইনটাই কার্যকরী বা বলবৎ রয়েছে। এখন আমরা বলবো সদস্য ভিত্তিক কোম্পানি। সদস্যের ভিত্তিতে যে কোম্পানিগুলো পরিচালিত হয়ে থাকে, এটা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। প্রথমটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই প্রাইভেট লিমিটেড কোম্পানিও 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত এবং পরিচালিত হয়ে থাকে এবং এর সদস্য সংখ্যা হলো সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 50 জন। এর অতিরিক্ত কোনো সদস্য এই কোম্পানিতে অংশগ্রহণ করতে পারবে না। এই কোম্পানিও সেই 94 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত এবং বিলুপ্ত হয়ে থাকে। তবে এই কোম্পানি বাইরের শেয়ার বিক্রয়ের জন্য আহ্বান জানাতে পারে না। হ্যাঁ, তাদের যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেই অর্থটা কোম্পানির যারা সদস্য রয়েছে তারা সবাই মিলে ক্রয় করে অর্থের যোগান দিয়ে থাকে, বা তারাই এই কোম্পানির যে সদস্যরা আছে তারা মিলেই কোম্পানির অর্থ সরবরাহ করে থাকে। তারপরে আসছে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানিও 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয়ে থাকে। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার শেয়ার দ্বারা শেয়ার দ্বারা নির্ধারিত হয়ে থাকে যে যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই পরিমাণ অর্থকে একটা নির্দিষ্ট টাকায় ভাগ করে যখন সেই সংখ্যাটা বাজারে ছেড়ে দেওয়া হয় তাকেই বলা হয় শেয়ার, এবং সেই শেয়ার ক্রয় করে সাধারণ জনগণ সেই কোম্পানির সদস্য পদ লাভ করতে পারে বা কোম্পানির মালিকানা লাভ করতে পারে। এটাকে বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি। এই কোম্পানি সমস্ত মূলধন কিন্তু শেয়ারের মাধ্যমে, শেয়ার বিক্রির মাধ্যমে সংগৃহীত হয়ে থাকে। এরপরে যদি অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় তাহলে ঋণ পত্র বিক্রয় করে বা ঋণের মাধ্যমে এই কোম্পানির মূলধন সংগ্রহ করে থাকে। আচ্ছা, এই কোম্পানির পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেডের মধ্যে পার্থক্য হলো, মূল পার্থক্যটা হলো যে এক কোম্পানি শেয়ার বিক্রয় করতে পারে, আরেক কোম্পানি শেয়ার বিক্রয় করতে পারে না। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি বাজারে জনগণের কাছে শেয়ার ক্রয় করার জন্য আহ্বান জানাতে পারে এবং সেই শেয়ার বিক্রয়ের অর্থ দিয়ে সেই কোম্পানিটা সুন্দরভাবে পরিচালিত করতে পারে। আচ্ছা, এটা হলো সদস্য ভিত্তিক কোম্পানি। তারপরে আসছে মালিকানা ভিত্তিক কোম্পানি। মালিকানার ভিত্তিতে যে কোম্পানিটা গঠিত হয়ে থাকে, প্রথমটা আসছে সরকারি কোম্পানি। সরকারের পরিচালনায় যে কোম্পানিটা গঠিত হয়ে থাকে সেটাকে বলা হয় সরকারি কোম্পানি। আবার কিছু কিছু কোম্পানি আছে যেখানে 51 ভাগ হলো সরকারের শেয়ার এবং 49 ভাগ হলো জনসাধারণ জনগণের শেয়ার। এই দুই রকম সদস্য মিলে যে কোম্পানিটা গঠিত হয়ে থাকে সেটাকেই বলা হয়, সেটাকেও সরকারি কোম্পানি বলা হয়ে থাকে। আচ্ছা, আর হলো বেসরকারি কোম্পানি। বেসরকারি কোম্পানিটা কি, যে সম্পূর্ণ শেয়ার জনগণ ক্রয় করবে, শেয়ার জনগণের কাছে বিক্রয় করে সেই কারবার পরিচালনা করবে এবং জনগণ সেই কোম্পানির শেয়ার মালিক হবে বা কোম্পানির সদস্য পদ লাভ করবে এবং সেখান থেকে তারা নির্দিষ্ট ভোটের মাধ্যমে বা নির্বাচনের মাধ্যমে ব্যবস্থাপক বা পরিচালক নির্ধারণ করবে এবং তারা সেই ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করবে এবং প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করবে। এটাকে বলা হয়
মালিকানা ভিত্তিক কোম্পানি। আচ্ছা, এখন আসছে আমরা যেটা পড়বো সেটা হলো অন্যান্য কোম্পানি। হ্যাঁ, অন্যান্য কোম্পানির মধ্যে আছে হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানিটা কি? কোম্পানি যে কোনো কোম্পানি গঠন বা ক্রয় সূত্রে যখন অন্যান্য কোম্পানির অধিকাংশ শেয়ার ক্রয় করে ফেলে সেটাকে বলা হয় হোল্ডিং কোম্পানি। কমপক্ষে 51% শেয়ার ক্রয় করতে হবে। আচ্ছা, মোট কথা 50-এর অর্ধেকের বেশি শেয়ারের মালিক হতে হবে, সেটাকে বলা হবে হোল্ডিং কোম্পানি। যেমন সেটা গঠনের ক্ষেত্রে হোক মানে অথবা ক্রয় সূত্রে হোক, অধিকাংশ শেয়ার থাকবে যে কোম্পানির হাতে, সেটাকেই বলা হবে হোল্ডিং কোম্পানি। তারা সেই সাবসিডিয়ারি কোম্পানির সদস্যগুলো মানে মালিকানা লাভ করবে এবং যে মুনাফা হবে সেটা তাদেরকে সেই অনুপাতে ভাগ করে দিবে। এটাকেই বলা হয় হোল্ডিং কোম্পানি। আচ্ছা, এটা যেহেতু হোল্ডিং কোম্পানি অধিকাংশ শেয়ারের মালিক হয়, এই জন্য এটার পরিচালনা এবং দেখাশোনার দায়িত্ব এই হোল্ডিং কোম্পানির হাতেই থাকে এবং সে এই কোম্পানিটাকে পরিচালনা করে থাকে এবং কোম্পানির সার্বিক দায়িত্ব বহন করে থাকে। তারপর এটা আসছে সাবসিডিয়ারি কোম্পানি। সাবসিডিয়ারি কোম্পানিটা কি? যে যখন হোল্ডিং কোম্পানির অধীনে যে কোম্পানিগুলো শেয়ার হোল্ডিং কোম্পানি ক্রয় করে, সেই মানে যে কোম্পানিগুলো শেয়ার ক্রয় করে সেই কোম্পানিগুলোকে বলা হয় হোল্ডিং কোম্পানি। মোট কথা হোল্ডিং কোম্পানির অধীনে যে কোম্পানিগুলো থাকে বা নিয়ন্ত্রণে যে কোম্পানিগুলো থাকে বা যাদের দায়িত্ব হোল্ডিং কোম্পানি নিয়ে থাকে, সেই সমস্ত কোম্পানিগুলোকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। মানে 51% কোম্পানি মালিক যে সে হবে হোল্ডিং কোম্পানি, আর বাকি গুলো হবে সাবসিডিয়ারি কোম্পানি। এখন হোল্ডিং কোম্পানির আদেশ নির্দেশ ক্রমে সেই কোম্পানিগুলো পরিচালিত হবে এবং সেইভাবে তারা কোম্পানির দায়িত্ব ভোগ করে থাকবে। আচ্ছা, তারপরে আসছে বিদেশি কোম্পানি। বিদেশি কোম্পানি বলতে আমরা কি বুঝি? বিদেশি কোম্পানিটা হলো যে দেশের বাইরে, যে কোম্পানিটা দেশের বাইরে গঠিত হয়। হ্যাঁ, গঠিত হয় কোনো নির্দিষ্ট দেশে কার্যক্রম পরিচালনা করে, তাকেই বলা হয় বিদেশি কোম্পানি। যে দেশের সীমানার বাইরে যে কোম্পানি গঠিত হয় এবং নির্দিষ্ট নিয়ম বা অন্য যে কোনো একটা নির্দিষ্ট দেশে তার কার্যক্রম পরিচালনা করে, তাকে বলা হয় বিদেশি কোম্পানি। 1994 সালে কোম্পানি আইনের 378 ধারা অনুযায়ী এরূপ কোম্পানি বাংলাদেশের বাইরে নিবন্ধিত হলেও এই আইন বলবৎ হওয়ার পূর্বে বা পরে বাংলাদেশের অভ্যন্তরে কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন বা চালু করেছেন। তাহলে বিদেশি কোম্পানি হলেও যখন 1994 সালের কোম্পানি আইনটা প্রবর্তন করা হয়, সেই আইনের 378 নম্বর ধারা অনুযায়ী এরূপ কোম্পানি বাংলাদেশের বাইরে নিবন্ধিত হলে এই আইন বলবৎ হওয়ার পূর্বে বা পরে বাংলাদেশের অভ্যন্তরে কোনো ব্যবসা স্থাপন বা চালু করেছেন। তারা বাইরে স্থাপন করলে বাংলাদেশে আইন প্রবর্তন হওয়ার পূর্বে বাংলাদেশের ভিতরে কোনো একটি কোম্পানি পরিচালনা করছেন বা আগে আইনের আগে করেছেন অথবা আইনের পরে সে এই দেশে কোনো একটা কোম্পানি চালু করেছেন। আচ্ছা, যেসব কোম্পানি বিদেশি কোম্পানি এই আইন প্রবর্তনের পর বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেছেন, সেগুলো প্রতিষ্ঠার 30 দিনের মধ্যে নিবন্ধকের নিকট কোম্পানি সংক্রান্ত বিভিন্ন দলিলপত্র উপস্থাপন করে নিবন্ধকের নিকট আবেদন করতে হবে। তাহলে নির্দিষ্ট আইন চালু হওয়ার পরে যদি কোনো কোম্পানি, বিদেশি কোম্পানি বাংলাদেশে কোনো কোম্পানি স্থাপন করে, তাহলে 30 দিনের মধ্যে সমস্ত দলিলপত্র বা কাগজপত্র নিবন্ধকের কাছে দাখিল করতে হবে এবং সেটার অনুমোদন গ্রহণ করতে হবে। তারপরে আসছে বহুজাতিক কোম্পানি। বহুজাতিক কোম্পানি মানে হলো যে কোম্পানির মালিকানা, ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণে একাধিক দেশের অধিবাসী অন্তর্ভুক্ত থাকে, তাকেই বলা হয় বহুজাতিক কোম্পানি। তাহলে মানে একটা কোম্পানি পরিচালনা করতে গেলে বা নিয়ন্ত্রণ করতে গেলে
বা ব্যবস্থাপনা করার ক্ষেত্রে যখন বিভিন্ন দেশের লোক জড়িত থাকে সেটাকেই বলা হয় বহুজাতিক কোম্পানি। আর বিদ্যমান কোম্পানি কোনটা? যে যে কোম্পানি আইন প্রবর্তনের পূর্বে শুরু হয়েছিল এবং বর্তমানেও আছে, চলমান আছে, এটাকেই বলা হয় বিদ্যমান কোম্পানি। যে 1994 সালের কোম্পানি আইন প্রবর্তন করার পূর্বে এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে সেই কোম্পানিটা প্রতিষ্ঠিত আছে, এটাকেই বলা হয় বিদ্যমান কোম্পানি। আচ্ছা, তাহলে কি হলো যে আমরা এই অন্যান্য কোম্পানির মধ্যে 5টা কোম্পানি দেখতে পেলাম: হোল্ডিং, সাবসিডিয়ারি, বহুজাতিক, বিদেশি এবং বিদ্যমান কোম্পানি। এছাড়াও স্থান, কাল বা পাত্রভেদে বিভিন্ন ধরনের কোম্পানি প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেটাও 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং কোম্পানি স্মারকলিপির অনুমোদন ক্রমে বা স্মারকলিপির নিয়ম অনুযায়ী সেই কোম্পানিগুলো গঠিত এবং পরিচালিত হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়লাম যৌথমূলধনী কোম্পানির শ্রেণীবিভাগ। যৌথমূলধনী কোম্পানির শ্রেণীবিভাগ এই 5টা ভিত্তিতে করা হয়ে থাকে এবং এই ভিত্তিতে এই কোম্পানিগুলো এগুলোর মধ্যে বিদ্যমান রয়েছে। তোমরা ভালো করে এই শ্রেণীবিভাগটা পড়বে এবং ধারণা অর্জন করবে। যদি এই পড়াগুলো তোমরা জমিয়ে রাখো তাহলে কিন্তু পরে আর শেষ করতে পারবে না। তোমাদের যারা 22 সালে পরীক্ষা দিবে তোমাদের কিন্তু নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করা হয়েছে, সেখানে এই যৌথমূলধনী কোম্পানিটা রয়েছে এবং এই কোম্পানির থেকে অনেকগুলো প্রশ্ন আসবে এবং তোমাদেরকে এটা ভালো করে জানতে হবে। কারণ তোমাদের করোনা ক্রাইসিসের জন্য যে পদ্ধতিতে তোমাদের লেখাপড়া হচ্ছে বা আইটেমগুলো অ্যাসাইনমেন্টগুলো নেওয়া হচ্ছে, এটার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের রেজাল্ট নির্ধারণ হবে। যার কারণে তোমাদেরকে প্রত্যেকটা যেই সিলেবাসগুলো দেওয়া হয়েছে নতুনভাবে সেগুলো তোমাদেরকে ভালো করে আয়ত্ত করতে হবে এবং সেই অনুযায়ী বুঝে পড়াশোনা করতে হবে। তাহলে আজকে এখানেই শেষ। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।